স্বাগত এই সময়ে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব নির্বাচন কমিশন গঠন নিয়ে। দেশের ৫৪ জন নাগরিক নির্বাচন আইনের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন। আলোচনা হচ্ছে, রাজনৈতিক অঙ্গনেও এই নিয়ে ব্যাপক আলোচনা আছে। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজ আলোচনার জন্য আমরা ৩ জন সিনিয়র সাংবাদিককে আমন্ত্রণ জানিয়েছি। আমি প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি। জনাব এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক আছেন, জাকারিয়া কাজল এবং দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক সম্পাদক জনাব মাইনুল আলম। আপনাদের স্বাগত জানাচ্ছি তিনজনকেই। প্রথমে জাকারিয়া কাজল, আপনাকে দিয়ে শুরু করি। আপনি জানেন যে গতকাল দেশের অধিকাংশ সংবাদপত্রেই এই বিবৃতিটি ছাপা হয়েছে। দেশের ৫৪ জন নাগরিক আইনের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন এবং তারা একটি আইন, সাংবিধানিকভাবেই একটি আইন করার কথা বলছেন, যেটি করে এই নির্বাচন কমিশনটি পুনর্গঠন করা যায়। ধন্যবাদ। স্বাধীনতার ৫০ বছর, দুর্ভাগ্যের বিষয় হলো এই ৫০ বছরে একটা নির্বাচন কমিশনও ছিল না আমাদের দেশে যার সর্বজন গ্রহণযোগ্যতা ছিল। টু সাম এক্সটেন্ট হেনা সাহেবেরটা আর ওই 1/11-এর সময় যেটা ছিল, এই দুইটা টু সাম এক্সটেন্ট কিছুটা অ্যাকসেপ্টেবল ছিল। এছাড়া এই ৫০ বছরে যতগুলি নির্বাচন কমিশন হয়েছে বাংলাদেশে, কোনোটাই মানে প্রত্যেকের বিরুদ্ধে সমালোচনা হয়েছে, প্রত্যেকের তৎপরতা মানে প্রত্যেকের পারফরমেন্স নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কিছু পলিটিক্যালি তো ছিল, এবার সাধারণ মানুষের মধ্যেও তাদের নিয়ে অনেক ধরনের কথাবার্তা আছে। এখন যে পদ্ধতিতে গঠিত হয়েছে বা আগে গঠিত হয়েছে, সার্চ কমিটি ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে, কোনোটাই কিন্তু কারো কাছে সর্বজন গ্রহণযোগ্য হয়নি। যেমন ধর এই সর্বশেষ এখন যেটা প্রেজেন্ট কমিটি, এখানেও কিন্তু আমরা যদি দেখি এর আগে মানে এরাকি হুদা তো একই অবস্থা, মানে আমি সেটাই তো বলবো, সবগুলি এখনকার যে কমিশন আছে এখানে কিন্তু বলা হয় একজন কমিশনার সম্পর্কে যে তিনি বিরোধী মানে বিএনপির মনোনীত, তিনি মাঝে মাঝে একটা দুইটা কথা বলেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু তারপরেও কিন্তু এই কমিশন কিন্তু বিএনপির কাছে গ্রহণযোগ্য হয়, যদিও তাদের মনোনীত বলে স্ট্যাম্পড একজন আছে। যেটা দিয়ে আমি বোঝাতে চাচ্ছি, এইভাবে মনোনীত কিন্তু হবে না। আপনি দেখেন আমাদের কিন্তু সামনে একটা নির্বাচন, এবং রাজনীতিতেও কিন্তু নির্বাচন নিয়ে আমরা তো বাংলাদেশে তো দুইটা ভাগ, আওয়ামী লীগ আর এনটি আওয়ামী লীগ, আওয়ামী লীগ এবং বিএনপি। আমি যদি মোটা কথা বলি, বিএনপির মধ্যেও কিন্তু এতদিন যা হয়নি, সিরিজ বৈঠক টৈঠক সব, কিন্তু এইমটা হচ্ছে, টার্গেটটা হচ্ছে ইলেকশন। আর সরকারি দলও কিন্তু নির্বাচনের ব্যাপারে কদিন আগেও তাদের সভা হয়েছে। নির্বাচন নিয়ে বহু কথা আছে, কমিশন নিয়ে যেমন কথা আছে, নির্বাচন নিয়েও কথা আছে। এই সকল কথা বন্ধ করার কিন্তু একটাই রাস্তা, সেটা হলো একটা ভালো নির্বাচন কমিশন। এবং আমি মনে করি এইভাবে যে প্রেজেন্ট যে সিস্টেমটা আছে, এখন তো একদল সরকার পক্ষ বলছে এভাবেই হবে, অপর পক্ষ বলছে না করতে হবে, মধ্যে দিয়ে আমাদের যারা যে ৫৪ জন বললেন বা আরও অনেকেই বলছে যে না আইন অনুযায়ী করতে হবে। আইনের ব্যাপারটা এমন, যেমন বিশেষ ক্ষমতা আইন, যিনি বিরোধী দলে যায় তার কাছে এটা খুব খারাপ, আবার উনি সরকারে গেলেই এটা হচ্ছে সহি, ভীষণ ভীষণ ভালো জিনিস। এই নির্বাচন কমিশনের এখন যারা বিরোধী দলে যাচ্ছে তারা চাচ্ছে আইনের মাধ্যমেও, আবার তারা ক্ষমতা গেলে তারাও কিন্তু এই কাজটা করেননি। কিন্তু এখন যারা দাবি তুলছেন তারাও কিন্তু দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, তারাও কিন্তু করেননি। কথাটা একটু মাথায় রাখতে হবে। এখন তো এই ব্যাপারে সবচেয়ে বেশি বাংম এবং সবচেয়ে বেশি জোরালো দাবি তো বিএনপির, তারাও কিন্তু এটা করেনি। আমি যেটা মনে করি, এনাফ ইজ এনাফ। স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেছে, আমাদের এখন বোধহয় সবারই এই বিষয়টা একটু সিরিয়াসলি নেওয়া উচিত। এবং নির্বাচন কমিশনটা যদি আমরা মানে নির্বাচনের পূর্ব শর্তই তো আসলে যদি সুষ্ঠু নির্বাচনের জন্যই তো, মানে এটা কিন্তু কোনো দল করেনি। আমি কিন্তু নর্থের যে আওয়ামী লীগ করি, বিএনপিও করেনি, এরশাদ সাহেবও করেনি, কেউ করেনি। এখন বোধহয় আমরা পরিপক্ক হয়েছি, আমাদের বোধহয় সময় এসছে সর্বজন গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন যেভাবে গঠন করা যায় আইনের মাধ্যমে। আমার ধারণা সরকার বোধহয় বিষয়টা একদম উড়িয়ে দিচ্ছে, এমনটা ভাবা ঠিক। আসি দেখি শুনি, জনাব এম এ আজিজ কি বলবেন আপনি? ধন্যবাদ আপনাকে। আসলে দুর্ভাগ্য, দেশ ৫০ বছর স্বাধীন হলো, আমাদের সংবিধানে কিন্তু লেখাই আছে ১০১-এর ১ অনুচ্ছেদে যে
আইন করা হবে এবং সেই আইনের আলোকে নির্বাচন কমিশন গঠন হবে। যতগুলো সরকার আসছে কেউ এই আইনটা করে নাই। এটা কি এমনি এটা এটা কি ধারণা হচ্ছে। না জানার কারণে না, হলো? না, না, আমি বলছি আমার ধারণা, এই যে বরাবর আমরা আলোচনা করি যে আমাদের দেশের নির্বাচন ইলেকশনটাই হয়, রাজনীতিবিদরা রাজনীতিটাই করেন সরকারে যাওয়া এবং সরকারে থাকার জন্য। এবং আমাদের দেশের রাজনীতিবিদরা অর্থাৎ রাজনৈতিক দল নির্বাচনের আগে জিততে চায়, জেতার পথটা আগে কনফার্ম করতে চায়। এই জন্য ভাবে যে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন যদি হয়েই যায় বা আইন দ্বারা বন্দী হয়ে যায়, তাহলে তো আমার এই যে পাশ করার যে জেতার আগে জেতার সম্ভাবনা কমে যেতে পারে, মানে জেতার নিশ্চয়তা জেতার। এইটা আর থাকে না। এই কারণে আপনি দেখেন এই যে আলোচনা কাজের হুদা কমিশন, হেনা কমিশন, আরো একটা কমিশন, মোটামুটি ভাবে তিনটা ইলেকশন মোটামুটি কাছাকাছি গ্রহণযোগ্য, তিনটেই কিন্তু কেয়ারটেকারের। পলিটিক্যাল গভর্নমেন্ট যতগুলো করছে সব একটাও বিতর্কের উঠে না। এই হুদা কমিশন কিন্তু এই আইনের আলোকে ভালো না, এই হুদা, ওই 111 হুদা, আচ্ছা। 111 সময়ের হুদা। হুদা কমিশন যদি একটা কাজ যদি না করতো তাহলে কিন্তু সে হলো হুদা কমিশনের দায়িত্ব নিয়ে ফেলছিল রাজনৈতিক দল ভাঙে ফেলা। আওয়ামী লীগ এবং বিএনপিকে ভাঙার চেষ্টা করেছে তারা, এটি হচ্ছে তাদের কালো দাগ। এছাড়া বাকি কাজগুলো কিন্তু ঠিকই করেছে। জি। তো সেই হুদা কমিশন আপনার কিন্তু এই সংবিধানের আলোকে একটা খসড়া আইন কিন্তু ড্রাফট করে এবং এই গভর্নমেন্ট 2011 সালে এসে সেই ড্রাফট চূড়ান্ত করে, কিন্তু আইন করে না, কেউ আইন করে নাই। এরশাদ বলেন আগের থেকে বলতেছি, একদম দেশ স্বাধীন হওয়ার পর থেকে কেউ আইন করে নাই। তো এখন আপনার এর আগে দেখেন 83 জন আপনার বিশিষ্ট নাগরিক এই কমিশনের বিরুদ্ধে অনেক অভিযোগ দিয়ে রাষ্ট্রপতির কাছে অভিযোগও দিল স্যার কমিটি। এখন আসলো 53 জন ওই আইনের আলোকে আপনার নির্বাচন কমিশন গঠন। এবং সেই সাথে আরেকটা কথা বলছে যে নির্বাচনটা আসলে হচ্ছে আমলা এবং আইন শৃঙ্খলা বাহিনীর কে দিয়ে, সেখানে সংস্কার দরকার আছে। প্রশ্ন ওইখানেই। এখন যদি আইন আপনি করতে চান, আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আইন যদি করতে চান তাহলে আইনটা কি করবে? পার্লামেন্ট। পার্লামেন্ট তো একপক্ষীয়, এখানে তো আর পার্লামেন্টে আইন করলে তো সার্বজনীন এখন হবে না। না, কেন হবে না? যদি আওয়ামী লীগ এই আইনটা করে তাহলে সেটা মানে সেটাকে আপনি কেন আমি বলছি এটা এখন হচ্ছে সমাজটা, আচ্ছা আমি শেষ করি, ব্যাখ্যা দেন ভাই। সমাজে বিভাজিত সমাজে নিরপেক্ষ লোক খুঁজে পায় না। এখন নিরপেক্ষ লোক আমি বলবো না, মুক্তমনা লোক হলেই হইল। যে 53 জন বিবৃতি দিয়েছে তাদের ভিতরে আওয়ামী লীগের মন্ত্রীও আছে, বঙ্গবন্ধুর ডেপুটি সেক্রেটারিও আছে, কিন্তু তারা মুক্তমনা। যেমন প্রথম নাম আছে আপনার ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী, তিনি বাম ঘরানার বটে কিন্তু একদম সহি নিরপেক্ষ। সেকেন্ড ম্যানের নাম আছে ব্যারিস্টার আমিরুল ইসলাম, তিনি মন্ত্রী ছিলেন আওয়ামী লীগের, কিন্তু তিনি মুক্তমনা, সত্য কথাটা বলেন। হ্যাঁ, এরকম যে লোকগুলো আছে, দুই একটা লোক নিয়ে আপনি প্রশ্ন তুলতেই পারেন, কিন্তু অধিকাংশ লোক কিন্তু মুক্তমনা। আমি তো মনে করি যে পলিটিশিয়ানদের চাইতেও এরা অনেক বেশি অভিজ্ঞ এবং অনেক বেশি নিরপেক্ষভাবে আপনার তাদেরকে দায়িত্ব দিলেও করতে পারে। এখন যেটা করতে হবে যে অল পার্টি না, আপনি যে কথা বলছিলেন যে একটি আইন করার জন্য তো পার্লামেন্টে এই আইনটি তুলতে হবে, পাস করতে হবে, তো সেটা ড্রাফট করবে কে? আইনটি কোন ক্যাবিনেটে যাবে? আইনটি কোন পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি? এই জন্য তো সরকারের আগে একমত হতে হবে, তা না হলে আর হচ্ছে না। এই জন্যই বলছি যে সবগুলো যেমন ধরেন এখন সরকারে আইনিভাবে সরকারি দল আওয়ামী লীগ, বিরোধী দল জাতীয় পার্টি আলোচনায় নাই, কিন্তু আমি বাদ দিতে বলছি না, কিন্তু মেজর দলগুলি আপনাকে এই জায়গাতে সহমত প্রকাশ করতে যে আমরা আইন করতে চাই আন্তরিকভাবে। কারণ আজ থেকে তো এটা আইনটা 50 বছর 1 বছর চলবে, সেইভাবে আইনটা করতে হবে, কারণ এটা জাতির স্বার্থে দেশের স্বার্থে করতে হবে। তো এখানে এই যে বিভাজিত, আমি এমনভাবে আইন হোক যাতে আমি জিততে পারি, এই মানসিকতাতে সরতে হবে। এবং সবার এই জন্যই বলছি, শুধু রাজনীতিবিদ নয়, এই জন্যই বলছি যে কিছু গুণীজন বলেন, যাই বলেন, মুক্তমনা দেশের প্রতিষ্ঠিত বিশিষ্ট জন সমন্বয়ে
এমনভাবে আইনটা একদম স্পষ্ট ওপেন আলোচনা করে একটা কমিটি করে যদি ড্রাফট করে আইন করেন তাই। কিন্তু আইন করার আমাদের দেশের বিধান কি? ওই মিনিস্ট্রিতে ড্রাফটিং ইউনিট থাকে, হ্যাঁ, সেখানে না, সেটা যদি আপনি ঐক্যমতে যদি পৌঁছানো যায় তাহলে আর তার ড্রাফট নেওয়ার সমস্যা না, আইন প্রণয়ন নিয়েও না, সমস্যা আপনি নাই, কারণ ধরেন আমি যেটা বলছি এই সেই সরকারের ব্যবস্থাপনাটা আমলে আছে আমাদের। আমি বলছি কেয়ারটেকারের সময়ে যে হুদা কমিশন যে আইনটা ড্রাফট করে গেছে 2011 সালে, এই সরকারের সময় ড্রাফটটা চূড়ান্ত হয়েছে, এটা কিন্তু মিডিয়ার হাতেও আছে, এটা বাইরেও চলে আসছে। সুতরাং এই ড্রাফটটা দিয়ে আলোচনা শুরু হতে পারে। যে একটু শুনে আসি দেখি, জনাব মাইনুল আলম, যে আলোচনাটি আসলো নির্বাচন কমিশন নির্বাচন গঠনের কমিশন জন্য কিংবা পুনর্গঠনের নিয়োগের জন্য জন্য আইন প্রণয়নটা। হ্যাঁ, দেখুন যে আলোচনাটা হচ্ছে এটা খুবই প্রাসঙ্গিক। এই আলোচনাকে আমি অপ্রাসঙ্গিক বলবো না, কারণ আর কয়েক মাস পরেই নতুন একটি নির্বাচন কমিশন গঠন করতে হবে, যার মেয়াদ হবে 5 বছর। ওই কমিশন পরবর্তী সকল নির্বাচন এবং 2023 সালে সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করবে এবং অন্যান্য সকল উপনির্বাচন কিংবা স্থানীয় নির্বাচন করবে। প্রতি বছর যে সংস্কৃতিটা দাঁড়িয়ে গেছে, নির্বাচন কমিশনের গঠন কিংবা পুনর্গঠনের সময় এই আলোচনাগুলো আসে, দাবি আসে। অন্তত 2টা কি 3টা মেয়াদে আমরা দেখছি রাষ্ট্রপতি সার্চ কমিটির মাধ্যমে দুটো মেয়াদে 2টো কমিশন হয়েছে সার্চ কমিটির মাধ্যমে, রকিবউদ্দিন এবং নুরুল হুদা। ব্যাপারটা হচ্ছে যে একটা কমিশন কি করবে, একটা নির্বাচন কমিশনকে আমরা মূল্যায়ন করব কিংবা কাজের কথা, কাজের জন্য প্রশংসা করব কিংবা সমালোচনা করব তার কাজের উপর। বর্তমান কমিশন দুর্ভাগ্যজনকভাবে সেই অবস্থায়ও নেই। এই কমিশনকে নিয়ে সমালোচনার জায়গাটাও নাই, আমি ব্যক্তিগতভাবে মনে করি। সুতরাং এই কমিশনের ব্যাপারে যত সমালোচনা, যত বিরুদ্ধাচরণ আছে, এটার সঙ্গত কারণ আছে, ভিত্তি আছে। কারণ এই কমিশন এমন একটি অবস্থায় আছে যার কোনো এক্সিস্টেন্সের কথা বলা যায় না। সুতরাং এটা বিদায় নিবে এবং নতুন কমিশন আসবে। এবং অবশ্যই আমার শ্রদ্ধেয় 2জন সিনিয়র সাংবাদিক অগ্রজ তারা বলেছেন, আমি তাদের সাথে একমত, যে 50 বছরেও সংবিধানে যেটা নির্দেশ দেওয়া আছে, নির্দেশনা আছে, এবং তার আলোকে একটি আইন হয়নি। প্রতিটি সরকারই এর দায় নিতে হবে। এখন আইনটা করবে কে? আইন করবে সরকার। একেবারে টেকনিক্যালি আইন প্রণয়নের ক্ষমতা, দায়িত্ব মন্ত্রিসভা, একটি সংশ্লিষ্ট আইন মন্ত্রণালয় এটা তৈরি করবে, এরপর মন্ত্রিসভায় যাবে, এটা সংসদে যাবে, বাছাই কমিটি কিংবা স্থায়ী কমিটিতে যাবে, পাশ হবে। পুরো প্রক্রিয়াটাই সরকার করে, আপনি বাইরে থেকে আইন করতে পারবেন না। সুতরাং সরকারের উদ্যোগী হতে হবে এবং সরকার যদি প্রয়োজন মনে করে অংশীজন কিংবা স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করতে পারে, কিংবা সরকারি কাঠামোর বাইরে, সংসদীয় কাঠামোর বাইরেও মতামত নিতে পারে। এই কাজগুলো করা দরকার বলে মনে করি, যদি করতে চায়। তাহলে কি আইন ছাড়া কি কোনো ভালো নির্বাচন হয়নি? সেটাও আলোচিত হয়েছে, গ্রহণযোগ্য নির্বাচন। সুতরাং ব্যাপারটা হচ্ছে দৃষ্টিভঙ্গি এবং চর্চা, কিভাবে আপনি কার্যকারণ করবেন। একটি সুন্দর আইন আছে কিন্তু এর বাস্তবায়ন নেই। তাহলে আমরা আইন করে করে চিৎকার করছি, শ্রদ্ধেয় বিশিষ্ট নাগরিকগণ চিৎকার করছে। আপনি কি অন্যান্য ক্ষেত্রে দেখেন না সুন্দর আইন আছে? বিচার বিভাগ পৃথকীকরণ, স্বাধীন বিচার বিভাগের উপর আইন আছে, আইনি বিধান আছে। অপরাধ দমনের জন্য কিংবা বিভিন্ন ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে আইন আছে। আইনের প্রয়োগ কি আছে? যদি এই আইনটা হলো, যুক্তির খাতিরে বললাম, কিন্তু এর কার্যকারিতা নিয়ে এরপরে আমরা আর কথা বললাম না। আমাদের গুণগত কোনো মান কিংবা পরিস্থিতির পরিবর্তন হলো না, কিংবা কোনো ভ্যালু অ্যাড হলো না। তাহলে একটা আইনের জন্য আমরা এত কথা বলছি। ব্যাপারটা হচ্ছে সংস্কৃতি। আইনটা আপনি করবেন কিংবা আইনি বিধান করবেন, সেটা সংস্কৃতি। আইন না করেও সুন্দর চিন্তা করা যায়, সুন্দর কাজ করা যায়। এই সংবিধানের আলোকে, এই সংবিধান বলেছে, নির্দিষ্ট ধারায় সংশ্লিষ্ট আর্টিকেলে বলেছে যে একটি নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। ওই নির্বাচনকালীন সময়ে যত নির্বাহী দায়িত্ব আছে নির্বাচন কমিশনের উপর ন্যস্ত থাকবে। কিন্তু নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনকে আবশ্যিকভাবে সহায়তা দেবে এবং নির্বাচন কমিশনের অধীনস্থ তাদের চাকরি ন্যস্ত থাকবে। সুতরাং নির্বাচন কমিশন টেক ওভার করার মতো নির্বাহী বিভাগ, জুডিশিয়ারি, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন সব নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। আমরা দেখেছি কোনো কোনো নির্বাচনের সময়। কিন্তু এই ব্যাপারগুলো এখন আর কার্যকর নেই। সেটা তো কার্যকর নেই, চর্চাও নেই, কার্যকরও নেই। এবং আমরা গত অন্তত 2টো কমিশনকে সেরকম কোনো উদ্যোগ দেখি। যেন মাইনুল আলম, আপনার কথা শেষ করেন। বিধানটা কিংবা সাংবিধানিক বিধান
কিংবা আইনি বিধানটা যিনি প্রয়োগ করবেন, কার্যকর করবেন, তার উপর নির্ভর করে। যেমন নির্বাচন কমিশন আলোচ্য বিষয় কিংবা আলোচ্য প্রতিষ্ঠান। বর্তমান নির্বাচন কমিশনে একাধিক মত আমি দেখেছি যে কোনো একটা নির্বাচন হলে চিফ ইলেকশন কমিশনার এক ধরনের বক্তব্য বলেন, একজন নির্বাচন কমিশনার মাহবুব তৌফিক সাহেব এক ধরনের নৈরাশ্যমূলক বক্তব্য দেন, অন্য কমিশনাররা অন্যরকম বক্তব্য দেন। সুতরাং পুরো প্রতিষ্ঠানের মধ্যে একটি গণ্ডগোল রয়ে গেছে। গণ্ডগোল আমি এই অর্থে বলছি, কোট আনকোট, একটা অস্থিতিশীলতা, সমন্বয়হীনতা, একটা ইনকনসিস্টেন্ট একটা সিচুয়েশন বিরাজ করছে ওখানে। সুতরাং এটা কিভাবে এটা উত্তরণ সম্ভব আমি জানি না, কারণ এখানে এ ধরনের কমিশনগুলোতে যারা দায়িত্বপ্রাপ্ত হন তাদের ব্যক্তিত্ব, তাদের মেধা, তাদের দক্ষতা কিংবা তাদের ইন্টিগ্রিটি, সততা অনেক কিছুর সাথে জড়িত বলে আমি মনে করি। এখানে ব্যক্তিত্ব আমি এভাবে বলছি যে তাহলে কি বর্তমান কমিশনের, আমি কোনো ব্যক্তি বিশেষের কথা বলছি না, অ্যাজ এ হোল প্রতিষ্ঠান নিয়ে কথা বলছি। এবং এই ব্যক্তিত্বের উপর যারা প্রতিষ্ঠান নিশ্চয়ই আমরা মানে ইয়া করতে চাই না, বিতর্কিত করতে, সমালোচনা, যে ব্যক্তি প্রতিষ্ঠান পরিচালনা করে, কারণ এই ব্যক্তির কর্মকাণ্ডের উপর প্রতিষ্ঠানের ভাবমূর্তি নির্ভর করে, এবং সেটা আমরা দেখেছি না। নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা যদি বলেন তলানিতে, তাহলে কেন যারা পরিচালনা করে তাদের কারণে? নিশ্চয়ই তাই। একটু শুনে ওই ধরনের ব্যক্তি এবং ব্যক্তিত্ব এখানে খুব গুরুত্বপূর্ণ। আপনি একটি আইন, এই বর্তমান রাজনৈতিক বাস্তবতা, এই ধরনের আইনের জন্য আপনি সোচ্চার হন, আপনি নাগরিক সমাজ বলুক, কিন্তু সেই বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এটার সম্ভাবনা খুব ক্ষীণ। জি, জনাব জাকারিয়া কাজল। মাইনুল আলম তো যেটা বললো যে একমত হয়েছে, কিন্তু যেটা হলো যে আইন প্রণয়ন করার পরও এটি বর্তমান বাস্তবতায় এর সম্ভাবনা ক্ষীণ। আইন প্রণয়ন হলে এটা ক্ষীণ না, ও বলছে আইনটা প্রণয়নের সম্ভাবনা ক্ষীণ। এইটা একটা কথা বলেছেন, আরেকটু কথা বলেছেন যদি চর্চার কথা এবং আইনের প্রয়োগ নিয়েও এক ধরনের সন্দেহ তার আছে। আইনটা হওয়ার পরে এক্ষেত্রে প্রয়োগের কোনো সমস্যা হবে বলে আমি, কারণ এই আইনটা তো হবে কিভাবে নির্বাচন কমিশনটা গঠন হবে সেটা নিয়ে খুব সহজ, কিন্তু আইন প্রণয়নটা নিয়ে সন্দেহ আছে। কারণ অলরেডি সরকারি দলের কেউ কেউ অফিসিয়ালি বলছেন না যে যেভাবে আছে আমরা সার্চ কমিটির মাধ্যমে করব। সরকার হয়তো এখন যেটা হচ্ছে, আমার যেটা ধারণা, রাজনৈতিক পরিস্থিতিটার উপর এই যে 54 জন বিবৃতি দিলেন, না বিবৃতি মানে অন্যদিকে মাঠের অবস্থা কি হয় সেটা খুব গুরুত্বপূর্ণ। আপনি মাঠকে কতটা এটার পক্ষে জাগাতে পারেন, আমি সরাসরি আবার ইশারাই বলছি, মাঠকে যদি জাগাতে পারেন এটার পক্ষে, তখন তাইলে হবে। কারণ হয় কি, যে সুবিধাটা আমি পাচ্ছি, নৈতিক হোক অনৈতিক হোক, এটা তো আমি হাতছাড়া করবো না, এটা কেউই করে না। বললাম তো যে স্বাধীনতার পর কিন্তু এই যে বিএনপিও কিন্তু 3 বার ক্ষমতায় ছিল, তারাও কিন্তু চেঞ্জ করেনি। এরশাদ সাহেব তো নয় স্বৈরাচারী সরকার বলি, বিএনপি তো গণতান্ত্রিক সরকার, তারাও চেঞ্জ করে 73-এর বিশেষ ক্ষমতায়। কাজেই মাঠকে জাগাতে হবে। আমি ক্ষমতায় থাকলে একরকম বিবেচনা, আপনি ক্ষমতায় থাকলে একরকম বিবেচনা। আর এই কথা তো সর্বাংশে সত্য। বাংলাদেশের রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে দলগুলোর ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় ধরে রাখা, ইররেসপেক্টিভ অফ অল দ্য পার্টিস। তো এই যখন আমাদের আমাদের মানুষ যখন এইভাবে গঠিত, এই মানুষের বাইরে আসা তো খুব কঠিন। দুঃখজনক দিক হচ্ছে রাজনীতিটা আস্তে আস্তে রাজনীতিবিদদের বাইরে চলে যাচ্ছে। সে প্রসঙ্গটা ভিন্ন, কিন্তু এটা মাথায় রাখতে হবে। আমি তো এখন খুব ভীত, কদিন পর রাজনীতিবিদ মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পাওয়া যাবে কিনা, সেটা নিয়ে আমি সন্দেহ, এবং সেই লক্ষ্যেই কিন্তু আমরা আগাচ্ছি। কাজে আপনি কিসের নির্বাচন কমিশন, কিসের কি, তাই না? মূল জায়গায় যতদিন আপনি ঠিক না করবেন এগুলিতে কিছু হবে না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত। দেখেন, আমি মাইনুল আলমের কথা রেশ ধরে বলতে চাই যে আমাদের দেশে ধরেন একদম স্বাচ্ছা নিরপেক্ষ একটা নির্বাচন কমিশন আইন দ্বারা করে দিলাম, তাহলেও কি নিরপেক্ষ নির্বাচন হবে? আমার প্রশ্ন হচ্ছে না, না না। কারণ হচ্ছে আমি একটা জাস্ট ছোট্ট কম্পারেটিভ স্টাডি, না, কিন্তু চেষ্টা তো থাকবে। না, চেষ্টা থাকুক। ভারতে আপনার প্রেসিডেন্ট আইনের মাধ্যমে প্রেসিডেন্ট চিফ ইলেকশন কমিশনার নিয়োগ দেন তার পছন্দ মতো। তিনি যে পছন্দটা করেন সঠিক ব্যক্তিতে পছন্দ করেন। আমার এখানে কি আইন ধরেন ইন্ডিয়ার মতো করে একটা আইন করলেন, সঠিক ব্যক্তিতে পছন্দ হবে এটা বলা মুশকিল। কারণ আমাদের সময়ে ইউনিভার্সিটিগুলোতে ভিসি করা হতো, ব্যক্তিকে নিয়োগ দেওয়া হতো, পছন্দ করে দেওয়া হতো। সবচাইতে গুণীজন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি একদম অ্যাকসেপ্টেবল হতো।
এখন কিন্তু ভিন্ন ফর্মে বাছাই করা হয়। 3 জনের একটা প্যানেল করে, তারপরে প্যানেল করে না, এখন ধরেন একদম পলিটিক্যালি অনুগত ছাড়া কোনো বিষয় হয় না। না, সেটা আগে তো তো সেটা ভিন্ন, হতো না। মানে সুতরাং মানে প্রসেসটা আগের কিন্তু এই- এইটা না। হ্যাঁ, প্রসেসটা তো ভিন্ন, যে প্যানেল হবে, ইলেকশন Right, হবে। election। এটা হলো কি 3টা ইউনিভার্সিটি অ্যাক্ট আছে, সেটা হয়। বাকিগুলো তো নমিনেশন দিয়ে দেয়, গভর্নমেন্ট থেকে দিয়ে দেয়। সেখানে তো ওই ইউনিভার্সিটির বা বাইরের ইউনিভার্সিটির খ্যাতি সম্পন্ন একটা ব্যক্তিকে তো ভিসি করা হচ্ছে না। এখন তো ভিসি দেখেন দেন ইয়াং সব একদম পলিটিক্যাল অনুগত সব। আমি কথা বলবো, পলিটিশিয়ান এসে কথা বলবো, ভিসি সব একই টোনে কথা বলতেছে, পার্থক্য নেই। তো শিক্ষাবিদ তো পাওয়া যাচ্ছে না। তো আমি যেটা বলছি, দেখেন আমাদের দেশে এখন যে ইলেকশন কমিশন আছে, এ যা আছে, তাদের যে আইন করা আছে, এটা ভারতীয় ইলেকশন কমিশন থেকে অনেক অনেক বেশি স্ট্রং। এই ইলেকশন কমিশনকে পার্লামেন্ট ছাড়া তাদেরকে বাতিল করতে পারে না। কিন্তু ভারতে প্রেসিডেন্ট চিফ ইলেকশন কমিশন এবং আঞ্চলিক ইলেকশন কমিশন করে দেয়। তারপরে দেখেন চিফ ইলেকশন কমিশনার বাকিদের ইচ্ছা করলে তার প্রপোজাল দিয়ে তাদের খেয়ে দিতে পারে, এরকম। এবং এই ইলেকশন কমিশন, আগে তো টিএন সেশন নাম শুনছি একজন, এখন 3 জনের কমিশন করে। কিন্তু এটা ইমপ্লিমেন্ট করে কাদের দিয়ে? তারা হচ্ছে প্রশাসন। ভারতের প্রশাসন, আমরা এখন অনেকেই বলি যে আমরা অত্যন্ত মৌলবাদী একটা গভর্নমেন্ট আছে, তা সত্ত্বেও প্রফেশন কিন্তু নন পলিটিসাইজ না। তারা ইলেকশনটা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করে, যেটা মাইনুল বললে, যেটা কার্যকরী করবে কে? এই আমাদের দেশে সেটা না। আমাদের দেশে এখন কমিশন করলেন, আইনও সঠিক আছে, প্রয়োগটা কার মাধ্যমে বাস্তবায়ন হবে? সরকারি প্রশাসন। কর্মচারী। প্রশাসন তো এই জন্যেই এই যে 43 জন বলছে, এটা সংস্কার লাগবে বলা হয়েছে। না, কিন্তু সুতরাং তাহলে সমস্যা এক জায়গা না, তারপরে গভর্নমেন্টেরও ইচ্ছা লাগবে, যেহেতু গভর্নমেন্টের হাতে অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে গভর্নমেন্ট, ইলেকশন কমিশন এবং মাঠ পর্যায়ে যারা প্রশাসন, এই 3টি জায়গায় কিন্তু আন্তরিকতা প্লাস প্রত্যেকটা রাজনৈতিক দলের পার্টিসিপেশন, অংশগ্রহণ এবং ইচ্ছা যে আমরা নিরপেক্ষ নির্বাচন চাই। এখন তো জিনিসটা অনেক সমস্যা তৈরি হয়ে গেছে, অর্থাৎ সারা অঙ্গে ঘা, মলম লাগাবো কোথায়? সুতরাং এই জন্য বলছি ইলেকশন কমিশন শুরু হতে পারে। ইলেকশন কমিশন শুরু হলে আপনি মেজর স্টেক হোল্ডারদের সমন্বয়ে পার্লামেন্টের বাইরে এসে আগে খসড়াটা তৈরি করেন, অথবা আমার ব্যক্তিগত অভিযান হচ্ছে যে এই সরকারি হুদা কমিশনের যে খসড়া, সেটা ফাইনাল করেছে 2011 সালে। এটা ওনারা, কারণ এটা বাইরে আছে হাতে, সেটার উপর দিয়ে আলোচনা সব স্টেক হোল্ডার নিয়ে শুরু করুক, করে ড্রাফটটা ফাইনাল করে তারপরে আপনার ইয়েতে যাক, ক্যাবিনেটে যাক, ক্যাবিনেট থেকে পার্লামেন্টে যাক, পার্লামেন্ট থেকে ইয়েতে আসুক, এইভাবে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে করুক। না, সেই প্রক্রিয়া তো একটা প্রক্রিয়া। কিন্তু আমার দুই সহ আলোচক যেটা বলে, এগুলি তো মানে ওনাদের কিছু কইরা তো লাভ নেই, কারণ এই সরকার এরকম, তাহলে এত কষ্ট করে লাভ কি? এমনি চলুক। যদি ওই রকম ভাবে একটা কমিশন করার পরেও সন্দেহ থাকে যে হবে না, হবে কিনা, তাহলে এত কষ্ট করে লাভ কি? এমনি চলুক। মানে কি বলবেন? এটা তো হাইলি পলিটিসাইজড। হ্যাঁ। সুতরাং নিরপেক্ষ ইলেকশন করতে গেলে সব টুলসে হাত দিতে হবে এবং সবটাকে নিরপেক্ষ করতে হবে। সেটা কে দিবে? এই তো বললাম তো, গভর্নমেন্টের আন্তরিকতা থাকতে হবে যে আমি নিরপেক্ষ নির্বাচন চাই। পলিটিশিয়ান আন্তরিক হতে হবে যে আমরা অংশগ্রহণ করব এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য যা করতে হয় সেটা করব। অর্থাৎ নিরপেক্ষ নির্বাচনের পলিটিক্সের এটা নর্মসটা। ইউরোপে এখনো তো গ্যারেজের ভিতরে ব্যালট বাক্স ফেরায় রাখে, একটা কুকুরও পাহারা রাখে না। বাংলাদেশে রাখেন না, পুলিশ দিয়ে গার্ড দিয়ে তো পারা যায় না। তো এটি তো না, আপনি ওই জায়গায় না যান, অন্তত পক্ষে বাক্সটা গার্ড দিয়ে থাক, বাক্সটা ঠিক মতো ভোটটা করেন। এখন ধরেন এই যে ইলেকট্রনিক ইভিএম, ভালো বৈজ্ঞানিক, এটা তো ভালো জিনিস, ইভিএম এ ভোট দেবেন। এখন ইভিএম এ ভোট দিতে চান, আবার পর্দার ভিতরে আরেকজন থাকে সাহায্যকারী, তাহলে আর ইভিএম দিয়ে লাভ হইল কি? সাহায্যকারী থাকে, যেহেতু আপনার লোকজন ইকুইপ না, তারা কেমনে ভোট দিতে জানে না। তার জন্য ছাত্রলীগের আর যুবলীগের ফলাফল থাকবে। আপনি ছাত্র দল আর যুব দল রাখবেন, একই তো কথা। আপনার ছাত্রলীগ যুবলীগ রাখতেছে, আগে ছাত্রদল, সমস্যাটা তো ওইখানে। নির্বাচন নিয়ে যত বিতর্ক হবে কিংবা যত আলোচনা হবে, এর কোনো সমাধান নাই। ব্যাপারটা হচ্ছে নির্বাচনে যে পক্ষগুলো আছে, আমি যদি মনে করি প্রতিদ্বন্দ্বী পার্টিগুলো, এরা একটা বড় পক্ষ, পরিচালনাকারী পক্ষ, আমরা জনগণ ভোটার পক্ষ এবং প্রতিদ্বন্দ্বিতাকারী অংশগ্রহণকারী পার্টিগুলো।
নির্বাচন যত প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, যত বেশি অংশগ্রহণমূলক হবে, শুধু দলের অংশগ্রহণ না, মানুষের অংশগ্রহণ, ভোটারদের অংশগ্রহণমূলক হবে, এবং এটা যখন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে তখন এসব অবিশ্বাস, সন্দেহ, অনিয়ম এগুলো কিছুই থাকবে না। অংশগ্রহণের ক্ষেত্রে আপনি যদি অংশগ্রহণমূলক নাম কষতে হয়, বাস্তবে যদি এটার প্রতিফলন না হয়, না, কিংবা আমি যদি বাস্তবে রাজনৈতিক প্রতিফলন বলতে আমি এটা রাজনৈতিক বলছি, দল যদি আগেই বুঝতে পারে যে ওই নির্বাচনটি আগের মতনই একটি অর্থহীন নির্বাচন হবে, সেক্ষেত্রে কি অংশগ্রহণ এরকম আমি বলতেছি প্রস্তুতির পক্ষে, যে একটু আগে যেটা আলোচিত হলো, অমুক দলের প্রার্থী সহকারী চলে আসে, অমুক দলের লীগ, ছাত্র দল, ছাত্রলীগ, এই যে কথাগুলো আসছে, ব্যাপারটা হচ্ছে এখানে প্রতিযোগিতার উপাদানগুলো আছে, অংশগ্রহণ এবং প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতার উপাদান যত প্রতিযোগিতামূলক হবে, আপনি এটার দায়িত্ব কিন্তু দলগুলোকে করতে হবে। না, না না, এখন আমি এবং যদি মনে করি পরিবেশের কথা অবশ্যই, যারা মেকানিজমে আছে, যে মেশিনারিজ দিয়ে আপনি নির্বাচন পরিচালনা করবেন, সরকারি কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরকে ওইভাবে পরিচালনা করতে হবে। না, সেক্ষেত্রে তো বলা হয়েছে যে হাইলি পলিটিক্যালি তারা মোটিভেটেড, সুতরাং তাদের দ্বারা কতটুকু নিরপেক্ষ আশা করা যায়? মনে করেন এই সেট তো চেঞ্জ করতে পারবেন না, কিংবা রিপ্লেস করাও সম্ভব না। ব্যাপারটা হচ্ছে রাজনীতি এমন একটা জিনিস, এখানে মাঠ থেকে আসে, কিংবা একটা শক্তি সঞ্চয়, দৃশ্যমান শক্তি সঞ্চয় প্রদর্শন করতে হয়, শক্তি দেখাতে হবে। এবং এই পয়েন্টে কি বলেন জাকের একাদা? এই যে মানে যে কথাটা আসলো যে অংশগ্রহণ মানে বাড়ানো দরকার। আচ্ছা, আমি এটাই বলছি, শুনেন, অংশগ্রহণ দুই প্রকার আছে। একটা হচ্ছে প্রতিযোগিতার জন্য অংশগ্রহণ, আরেকটা হচ্ছে যেটা বিএনপি বলে যে আমরা মানে কাদম্বিনী মরেই প্রমাণ করিল মরে নেই, মানে আমরা ইলেকশন করতেছি এই জন্য প্রমাণ করতে যে সরকার নিরপেক্ষ নির্বাচন করে না। তাদের অংশগ্রহণের অফিসিয়াল যে ভার্সনটা, যে আমরা ইলেকশন করতেছি এই জন্য প্রমাণ করতে যে সরকার নিরপেক্ষ নির্বাচন করে। তার কিন্তু নির্বাচনে আমার যদি প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্য থাকে যে আমি জয়লাভ করব এবং আমি প্রতিদ্বন্দ্বিতা করব, আমি মাঠে থাকবো, সেটা একরকম। আরেকটা হচ্ছে আমি নাম কওয়াস্তে ইলেকশন করলাম, ক্যাম্পেইনেও গেলাম না, আমার বিরুদ্ধে হাজার হাজার মামলা আছে ইত্যাদি বলে, এবং আমি বলে দিলাম যে এভাবে হবে না, যে আমাকে মাঠে নামতে হবে। আপনি দেখেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বিরোধী দলের জন্য লাল গালিচা বিছে পুষ্পবিষ্ণু কেউ করে নাই। আপনার প্রয়াত মোহাম্মদ নাসিম, মতিয়া চৌধুরী রাস্তায় মাইর খায় নাই পুলিশের। আমাকে দেখান তো, বিএনপি বলে যে আমাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা, একটা নেতা দেখান তো যে রাস্তায় মাইর খেয়েছে, রক্ত ঝরছে, আমরা পলাইছে মামলার ভয়। আরে বাবা, রাজনীতি করে কেউ লন্ডন পলায় যাব, কেউ গ্রামে পলায় থাকবো, মাঠে নামবো না আর আশা করবো যে জনগণ নামবে, হয় না। জনগণ তখনই নামে যখন দেখবো যে নেতা নেমে মার খাচ্ছে। নেতা থাকবেন না, নেতা মামলার ভয়ে পলায় থাকবেন, জনগণ নামবেন, এটা হবে না। কাজেই বিএনপিকে মিন করতে হবে যে তারা রাজনীতি করবে, তারা নির্বাচন করবে। তখন দেখবেন আপনার যদি এই যে গত নির্বাচনে যেটা হয়েছে, কামাল হোসেন সাহেবরা বললেন কি, তারা তো নিজেদের নেতা নেই, ভাড়া করে নেতা নেই, যে সারা রাত আমরা পাহারা দেব। সারা রাত তো একটা কাক পক্ষীও ছিল না পাহারা দেওয়া, সারা রাত আগের রাতে তো হয়ে গেছে। না না, রাতে তো পাহারা, যেটা বলা হয়েছিল যে আমরা হ্যান করেন গা ত্যান করে। শুনেন, ভাড়াটে প্লেয়ার কিন্তু ম্যাচ খেলে, যখন ফুটবল যখন আগে দেখতেন গ্রামে যখন ভাড়া করে প্লেয়ার আনে, ওরা হায়ারের প্লেয়ার কিন্তু পা বাঁচায় খেলে। সেটা তো হবে, নিজেদের খেলতে হবে। বাকি জনাব এম এ আজিজ, আপনি আপনার কথাটা শেষ করলে আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাব। যে বিষয়টা হলো, কাজল ভাই বলছেন যে রাজনীতিবিদদের সাথে নাই, দূরবীন দিয়ে দেখা হয়। টিআইবি একটা রিপোর্ট করেছিল, 5% হচ্ছে পলিটিশিয়ান, 61% হচ্ছে পার্লামেন্টের ব্যবসায়ী। অর্থাৎ এখন রাজনীতিবিদদের হাতে নাই। উপরে প্রধানমন্ত্রীকে দেখা গেলেও কেউ নাই। দেখেন না, বাম্পার ফলন হয় ধানের, বাজারে চালের দাম বাড়ে, কারণ ব্যবসায়ী যিনি মন্ত্রী উনি তো চালের ব্যবসায়ী, ব্যবসা তার করতে হবে না। ব্যবসায়ীরা ব্যবসার জন্যই রাজনীতি করেন, এটা মানতে হবে। দ্বিতীয়ত, মার কম বেশি সব পার্টি খাইছে। যেমন কাজল ভাই উদাহরণ দিলেন, এটাও যেমন সত্য। আবার সাবেক হুইপ জয়নালকে মাইরে জামা কাপড় খুললে বিএনপি অফিসের সামনে এরকম হয়েছে কেন? এই যে কয়েকদিন আগে এই যে জিয়ার মাথারে আমাদের বাইরে মাথার রক্ত বের করে দিচ্ছে না? হ্যাঁ, আমি দেখছি রক্ত। আমার প্রশ্ন হলো যে পুলিশের মায়ের খেতে হবে কেন? হ্যাঁ, এরকম আমার কথা হচ্ছে না। শোনেন, আমরাও ছোটবেলায় রাজনীতি, পুলিশের একটা মিলাদ পড়তে হলে পুলিশের অনুমতি নিতে হবে, পলিটিক্স তো দূরের কথা, এটা তো জানতাম না। এখন প্রত্যেকটা কিছুতে হলেই পুলিশের অনুমতি। এটা কি পুলিশি রাষ্ট্র নাকি? এত অনুমতি নিতে হবে কেন?
মাজারে ফুল দিতে পুলিশের মতন, মানববন্ধন করবে পুলিশের মতন, আরে ঘরের ভিতরে মিটিং করবে পুলিশরা হানা দেয়। এটা মানে আপনি সরকারের বিরুদ্ধে যে কথা বলবেন আগে অনুমতি নিয়ে তারপর কথা বলতে হবে। এটা কোনো কথা এখানে হলো? কিন্তু অনুমতি লাগতেছে শোনেন, না, কথা বলতে। হ্যাঁ, শোনেন, ওটা ভিন্ন কথা। শোনেন, আমার কথার ভিতরে কথা বললেন না। আমার কথা হচ্ছে এই জন্যই বলছি যে এই আমার কথা বলছি না, এই যে আপনার বুদ্ধিজীবীরা যারা স্টেটমেন্ট দিচ্ছে এই জন্যই তারা বলছে, তারা কারেক্টলি বলছে আইন করলাম, ইলেকশন কমিশন নিরপেক্ষ করলাম, যাদের দিয়ে আপনার এটা বাস্তবায়ন হবে সেখানে সংস্কার লাগবে। এখন বলে লোক কই পাবো, পাওয়া যাবে, যেটি ওএসডি করে আছে সেটিকে ফিল্ডে দেন, আর যদি ফিল্ডে আছে ওইগুলোকে ওএসডি করেন, দেখবেন নিরপেক্ষ হয়ে যাবে। তখন ভেরি সিম্পল, ভেরি সিম্পল। কারণ এখন তো ব্লাড টেস্ট করে করে সবগুলোকে সিডিসি ইউনো বানানো হয়েছে। ইউনো খুলনায় তর্ক হলো না, সে কয় আমি ছাত্রলীগ করছি, আমার বাপে আওয়ামী লীগ করছে। একটা মেয়র প্রতিমন্ত্রী স্ট্যান্ডার্ড একসাথে এসে সারেন্ডার করতে হয়েছে। পলিটিশিয়ানদের রাজনৈতিক দলকে আত্মসমর্পণ করার আমি খালি একটা লাইন বলবো। এই জায়গা থেকে দেশ ফিরে আনতে হবে, রাজনীতিবিদদের কাছে রাজনীতি আনতে হবে, দেশটাকে রাজনীতিবিদদের কাছে ফেরত আনতে হবে, নাইলে এটাই ভাই হবে। একটা লাইন, জি, আইজ ভাই এটা কিন্তু খুব চমৎকার একটা কথা বলছেন, যেগুলো ওএসডি হয়ে আছে উনিই বলছে কিন্তু এগুলো ওএসডি হয়েছে ভিন্ন মতের কারণে, ওগুলির আইনা দেন তাহলে আবার ঠিক হয়েছে। তার মানেটা কি দাঁড়ালো? এখন যারা আমলা আছে তাদের বাদ দিয়ে যাদের ওএসডি করছে বিরোধী দলের সম্পৃক্ততার কারণে, তাইলে আইনা দেন, তাদের আইনা দেন, তাইলে আবার নিরপেক্ষ হবে। এইখানেই হলো মানসিকতার মানে মানসিকতা। আমার লাইনের যেগুলি আছে ওইটা আনলে নিরপেক্ষ, আর এখন যারা আছে এবারে ওএসডি করে দেন তাইলে তার মানে ফাল্ডে পক্ষে একটু শুনে আসি, জি। এই পরিস্থিতি যেটা বিদ্যমান, যেটা আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে যে সত্যি কথা হলো রাজনীতি ওইভাবে নেই। আমাদের সবসময় যে রাজনৈতিক কর্মকাণ্ড সবসময় থাকে, শুধু নির্বাচন আসলেই যে রাজনীতি, এর বাইরে সারা বছর যে রাজনৈতিক দলের নিয়মিত কার্যক্রম নেই, এটা হচ্ছে একাধিক কারণ। ওই দলের নিষ্ক্রিয়তা, নেতা মন্ত্রীদের কিংবা নেতৃত্বের ব্যর্থতা, এটাই বলবো। বাস্তবতা এখন তো সব উন্মুক্ত, এখন কি কোনো রাজনীতি সমাবেশ কিংবা রাজনৈতিক কর্মসূচিতে বাধা আছে? আমি না, বাধা নাই, অনুমতি নিতে হয়। অনুমতি নিতে হয়, এটা একটা শৃঙ্খলার জন্য নিতে হয়। যে দলের নেতা ভার্চুয়ালি মিটিং করতে হয়, কাজে এগুলি তুলে না অনেক আচ্ছা, ঠিক আছে, আমার মনে হয় যে ভিন্ন একটা অনুমতি প্রসঙ্গ সবসময় নিয়ে নিতে হয়। ওই দিয়ে আপনি- আলোচনা করবেন। আপনি সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবেন, অবশ্যই অনুমতি নিতে হবে। জি, জি। নয়াপল্টনে করতে নিতে হবে। কিন্তু আরেকটা কথা আমি যেটা বলছিলাম, যেটা বাস্তবতা, রূঢ় বাস্তবতা, রাজনীতির অনুপস্থিতি কিংবা সংসদে একটি সংসদীয় কালচার, সংসদীয় যে সংস্কৃতি, জবাবদিহিতার জায়গা, সেখানেও নেই। কারণ একচ্ছত্র একটি দল পুরো সংসদে অধিকাংশ কিংবা 90% আসন আছে, বিরোধী দল এখানে নামমাত্র আছে। একটি বিরোধী দল আছে যারা সরকারের অংশীদার শরিক, আরেকটি বিরোধী দল আছে খুবই নগণ্য সংখ্যক। হ্যাঁ, তারপরে আমরা কিছু কিছু উত্তাপ দেখি বক্তব্যের মাধ্যমে। আমি এক মিনিট, মানে আপনি এটা বলেন আচ্ছা, ও শেষ করুন। না না, ওইটা ওর হেল্পের জন্য যে বলেন যে ক্ষুদ্র একটা দল আছে না বিরোধী, যেটা বললেন আপনি, তাদের মহাসচিবরা আপনি অ্যালাউ করেন, এবার ব্যাখ্যা দেন। ইলেকশনে যে তারপর আপনি বাকি 7 জনকে পাঠালেন, মহাসচিবরে পাঠালেন না, এবার বলেন। এটা ওনার রাজনৈতিক এই- সিদ্ধান্ত, দলীয় ব্যাপার। কিন্তু কারণ ব্যাপারটা হচ্ছে ওটাও সংবিধান এই যে অনুযায়ী। রাজনীতিহীনতা, কারণ সংবিধানের 70 অনুচ্ছেদে বলা আছে পার্টির সিদ্ধান্তের বাইরে কোন এমপি এটা ঠিক আছে। ভোটও দিতে পারবে এই না। সিদ্ধান্ত সুতরাং তো পার্টি বলতে সিদ্ধান্ত নিচে ফখরুল ইসলাম আলমগীর পার্লামেন্ট আর্টিকেল 70 নাই। জি। আচ্ছা, তো এই যে এরপরে এই যে আমি আর্টিকেল বলছি, 70 এই প্রেক্ষাপটটা কেন বললাম, রাজনীতিহীনতা, রাজনীতির অনুপস্থিতি, যার ফলে রাষ্ট্র যেভাবে পরিচালিত হচ্ছে, সরকারি দল সরকারে বসে পরিচালিত, তখন অন্য একটি মহল শক্তি সঞ্চয় করে, শক্তি প্রদর্শন করে, সেটা হলো আমলাতন্ত্র। কখনো সুযোগ পেয়ে, কখনো সুযোগ সন্ধানী হয়ে কিংবা সুবিধাপ্রাপ্ত হয়ে, সুবিধার প্রত্যাশায় এই কাজগুলো অতিমাত্রা। এটা ঠিক যে আমলাতন্ত্র এখন যেভাবে কাজ করছে, পুলিশ আমলাতন্ত্র, বেসামরিক আমলাতন্ত্র কিংবা সিভিল প্রশাসন যারা যে কাজগুলো করছে, এটা হচ্ছে রাজনীতি কিংবা রাজনৈতিক জবাবদিহিতার অনুপস্থিত। এবং এরা কখনো কখনো নিজের যে বই নিয়ে যে আইনি বিধানের মধ্যে থেকে কাজ করা উচিত, এর বাইরে গিয়ে অতি মাত্রায় রাজনৈতিক ভূমিকা অবতীর্ণ হচ্ছে। জি, এটা আমি হচ্ছে রাজনীতিবিদদের এই নিষ্ক্রিয়তা, ব্যর্থতার কারণে এই রাজনীতির একটা নতুন একটা রূপ রাজনীতিবিদদের দেখতে পাচ্ছি। প্রতিপক্ষ রাজনীতিবিদ নাই, রাজনীতিবিদদের প্রতিপক্ষ হয়ে গেছে এখন আমলা। জি, সুতরাং এটা সংস্কার দরকার। একটু ভিন্ন প্রসঙ্গে একটু যাই, ছোট্ট করে জানাব জাকারিয়া কাজল। আপনি জানেন যে 14 নম্বর এসএসসি এবং 2রা ডিসেম্বর এসএসসি পরীক্ষার
সংক্ষিপ্ত একটি দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে সংক্ষিপ্ত সূচি দেওয়া হয়েছে, ঘোষণা করা হয়েছে তারিখ, এবং সংক্ষিপ্ত সিলেবাসে এইটি মানে পরীক্ষা হবে। আমি আসলে আমরা ছাত্রছাত্রীদের যে অবস্থা, আপনি যদি দেখেন এসএসসি এবং এইচএসসি যারা পরীক্ষার্থী, তাদের যে মানসিক একটা অবস্থা, আজকের এই ঘোষণার পরে কিন্তু তারা একটু প্রাণ ফিরে পেয়েছে বলে মনে হচ্ছে। কিন্তু চ্যালেঞ্জ তো আছে। না, চ্যালেঞ্জ কি? আপনি কোভিডের কথা বলছেন। আমার যেটা ধারণা, কোভিড হলে আবার শুনেন, কোভিড ইজ সাচ এ থিং, যেমন আমরা আজকে দেখতেছি 5%-এর নিচে, 4.63 উই আর নট শিওর যে এক সপ্তাহ পরে এটা বাড়বে না কমবে। এটা কিন্তু ইজ ভেরি ভেরি, এটা কারো কন্ট্রোলে নেই ভাই, এক সৃষ্টিকর্তা ছাড়া। বিজ্ঞান কোনো কিছু কিন্তু এটা দিয়ে আপনি বলতে, তার মধ্যে সব স্থবির করে রাখা যাবে না। আমরা কিন্তু আল্লাহর মতো এখন দেখেন আমরা কিন্তু একটা অনেকটা নর্মাল লাইফে চলে এসেছি। আমরা আগে টক শো করতাম ভার্চুয়ালি, এখন স্টুডিওতে আসতেছি, বাজার হাট দোকানপাট করছে। এর মানে কি আমরা মানে যেই বর্তমান এর সঙ্গে তো খাপ খেয়ে নিয়ে চলছি আমরা। হ্যাঁ, এখন যেন ছাত্রছাত্রী দেখেন কত বছর ধরে ঝুলে আছে। আমি জানি না আপনাদের কথা হয়েছে কিনা, হলে দেখুন মানসিকভাবে কেমন জানি মানে মানসিকভাবে পঙ্গু হয়ে যাচ্ছিল ছেলেপেলা। কিন্তু এই ঘোষণাটার পরে তাদের মধ্যে কিন্তু একটু প্রাণ ফিরেছে। আপনি স্কুলগুলিতে কিছু কিছু এলাকায় সংক্রমণ, কিন্তু আপনি যদি, আমি বেলি রোডে থাকি, বিকানেসের সামনে করে, মানে আমার বাসার এক পাশে সিদ্ধেশ্বরী গার্লস স্কুল, সামনে সিদ্ধেশ্বরী কলেজ, এদিকে বিকানেসা, মানে পুরো রাস্তাটার চেহারাটা কেমন যেন পাল্টে গেছে, একটা উৎসব। হ্যাঁ, আপনি যেটা বললেন, যদি পরিস্থিতি ওরকম আবার বাধ্য, কিন্তু যখন আমরা আশা করছি, আশার উপর, কারণ এটা তো কোনো নিশ্চিত কিছু নাই যে ডিসেম্বরে বাড়বে না কমবে, নোবডি ক্যান অ্যাসিওর ইট। পৃথিবীর সবচেয়ে বড় বৈজ্ঞানিক হয়তো এটা বলতে পারবে না যে কবে বাড়বে কবে কমবে, এটা যেভাবে চলবে আমরা সে। কিন্তু আমি মনে করি এই ঘোষণাটা এই পরীক্ষার্থীদের আবার একটু পাঠমুখী করবে, তাদের একটু উৎসাহিত করবে। লেটস হোপ ফর দ্য বেস্ট যে পরীক্ষাটা হবে। আর যদি কোভিড বাড়ে তখন তো পরীক্ষা, তখন তো সবকিছুই পাল্টে যায়। আমার তো ভিন্ন মতই। আমি জীবন এবং জীবিকা নিয়ে আমরা করোনাকে ফাইট করছি, জীবন এবং জীবিকা। আমার মনে হয় স্ট্যান্ডটা উচিত ছিল জীবন, জীবিকা এবং শিক্ষা। কারণ আগামী অটোমেশনের যুগে শিক্ষা ছাড়া এই জীবন জীবিকা টিকবে না। সুতরাং শিক্ষা খোলা থাকতে হবে, রিস্ক কিছু থাকবে, এটাকে সামনে নিয়েই খোলা রাখতে হবে। পরীক্ষা হচ্ছে, ওটা অত্যন্ত ভালো জিনিস, এবং যতটা সম্ভব কোভিড যদি মানে এমন 10-এর উপরে না চলে যায়, তাহলে রিস্ক নিয়ে স্বাস্থ্যবিধিটা এইটা আপনাকে খুব দেখভাল করতে হবে। কারণ বাচ্চারা সাধারণত আপনি জানেন যে একটু, আমি বলবো যে সবসময় একটু তো হয়, চঞ্চল থাকে, অত নিয়ম কানুনের মধ্যে থাকতে চায় না। সেই ক্ষেত্রে শিক্ষকদের কথা কিন্তু শোনে, কলেজের শিক্ষকের কথা, স্কুলের শিক্ষকের কথা শোনে, তারা দায়িত্ব নিবে যাতে স্বাস্থ্যবিধিটা মানে। কিন্তু শিক্ষাকে চলমান রাখতে হবে। জীবন, জীবিকা এবং শিক্ষা, তিনটাকে যদি গুরুত্ব দিতে বলেন, আমি বলবো যে শিক্ষা হলো নাম্বার 1, তাকে সবচাইতে অগ্রাধিকার দিতে হবে। অটোমেশনের যুগে শিক্ষা ছাড়া এই দেশ উন্নয়ন থাকবে না, ধরে রাখা যাবে না। একটা মিনিট, আমার অভিজ্ঞতা, বাচ্চা কাচ্চারা কিন্তু ভীষণ মানে, বাইরে যে মা আর এবং গার্জিয়ানরা বসে থাকে তারা কেউ মানে, এটা হলো বাস্তবতা। আমরা এই যে পার করছি, 4-এর নিচে, 4-এর কাছে চলে এসছে সংক্রমণের হার, এটা ধরে রাখতে হলে কিছু পদক্ষেপ জরুরি। কারণ শিক্ষাকে অবশ্যই উনি খুব যথার্থ বলেছেন, পরীক্ষা নভেম্বর ডিসেম্বরে, আমরা অভিভাবক হিসেবে বলছি, নভেম্বর ডিসেম্বরে এই দুটো পাবলিক পরীক্ষা যে কোনোভাবেই সফলভাবে নিতে হবে। কম সংখ্যক সাবজেক্ট, 3টি করে সাবজেক্ট, কম নাম্বার, সিলেবাস শর্ট সিলেবাস, এবং এর মধ্যে অক্টোবর নভেম্বর 2 মাস আছে। এর মধ্যে টিকাদান কর্মসূচি বেগবান করতে হবে। আপনি জানেন আজকে 28শে সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন। আমি তার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি, এবং আজকে 80 লক্ষ মানুষকে টিকা দেওয়া হবে। এটা একটা ম্যাসিভ প্রোগ্রাম, এবং এভাবে আস্তে আস্তে আমরা বিশেষ ক্যাম্পেইন এবং একটা নতুন একটা গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর 75তম জন্মদিনে তাকে শুভেচ্ছা, অভিনন্দন জানাই। এবং বাংলাদেশের সুখী মানুষের মুখে সুখ ফিরিয়ে দেওয়ার জন্য, কিংবা মানুষের দুঃখ, কষ্ট, কল্যাণ দূর করার জন্য, কল্যাণ সাধনের জন্য এই মাননীয় প্রধানমন্ত্রীর এই সুস্থ জীবন এবং দীর্ঘ জীবন দরকার। কারণ মানুষের এভাবে বেঁচে থাকতে হবে। করোনা আমাদের শিখিয়ে দিয়েছে কিভাবে জীবন জীবিকার সংগ্রাম, তার সাথে শিক্ষাকে আমরা এগিয়ে নিয়ে যাব ভবিষ্যৎ প্রজন্মের জন্য। শেষ মিনিটের দিকে আছে। জি না, আমি মনে করি শিক্ষার গুরুত্ব মানে কোনোভাবেই, আপনি দেখেন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি, তারপরে এরা কিন্তু
একদিনের জন্য বন্ধ ছিল না, তারা কিন্তু অনলাইনে করেছে, কিন্তু তাদের তো অনেক না, স্বল্প লিমিট। আমি সেটাই বলছি যে তারা কিন্তু করেছে। করেছে, আপনার এতে করে হচ্ছে কি আরেকটা বৈষম্য কিন্তু তৈরি হচ্ছে, যেমন যেই ছাত্র বা ছাত্রীটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছে সে কিন্তু রেগুলার কোর্সে এগিয়ে যাচ্ছে, কিন্তু যে পাবলিক ইউনিভার্সিটি যে পড়ছে সে কিন্তু তার ক্লাসমেটের তার ব্যাচমেটের তুলনায় অনেক কিছু। গ্রাম শহরে না না, সেটা আমি আসতে পরে সে কিন্তু ধরেন একই সঙ্গে একটা ছেলে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হলো আর একটা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হলো, পাবলিক ইউনিভার্সিটিতে যে ভর্তি হলো সে কিন্তু থেমে আছে, তো তার ব্যাচমেট কিন্তু তার থেকে ধরেন 2 বছর এগিয়ে গেল। এটা কিন্তু একটা মারাত্মক বিষয়, এটা মাথায় রাখতে হবে। কাজে ইমিডিয়েটলি যেটা হওয়ার হয়ে গেছে, ইমিডিয়েটলি গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি টিকা দিয়ে পাবলিক এই জন্য আমি ইউনিভার্সিটি সংক্ষেপে বলবো, যেমন মইনুল আলম সাহেব বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফাইনালি আগে 50 লাখ বলছে, এখন বলছে 80 লাখ টিকা দিবে। স্টকের টিকা আছে 1 কোটি, আমাদের কিন্তু টিকা এক হলে ফুরায় যাবে। এই টিকাটা গতকালকে আসছে 25 লাখ। এবার রেগুলার ফাইজার চলে হ্যাঁ, Regular। এখন আমার বক্তব্য যে প্রত্যেকটা ইউনিয়নে 1000 করে টিকা দেওয়া হবে। টিকা দিচ্ছে, এটা অবশ্যই ধন্যবাদযোগ্য, কিন্তু এই টিকাটা ফার্স্ট প্রায়োরিটি যদি শিক্ষা প্রতিষ্ঠানে দিত, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে আমি মনে করি সবচেয়ে ভালো প্রোগ্রাম। সেটা পরিকল্পনা নেওয়া তাহলে হচ্ছে। সেই পরিকল্পনাটা যদি হইতো, সেটা তাহলে হচ্ছে শিক্ষাটা চালু থাকতো। ছাত্রছাত্রীদের টিকা দেওয়া কারণ হবে। ছাত্রছাত্রী তো এখন আপনার স্কুল হচ্ছে, কলেজে এটাও যাচ্ছে, হয়ে যাবে, আপনি দেখবেন কিন্তু এটা 1-2 তো মাসের মধ্যে আগাচ্ছে এটা না। হয়ে যাবে। জি, মানে আমরা শেষ এটাই শিক্ষাটা আমরা নভেম্বরে যদি এসএসসি এইচএসসি হয়, কারণ একটা বর্ষের ছাত্রছাত্রীরা অটো প্রমোশন হয়ে গেছে এবং আগামী মাসে 1.5 বছর তো আসলে বেসিক্যালি উচ্চশিক্ষার পর্বটা একটা স্কুলটা বন্ধ গুরুত্বপূর্ণ। রয়েছিল, স্কুল কলেজ। বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা বিজ্ঞান, প্রকৌশল বিজ্ঞান, সাধারণ বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হবে ওদের বিষয়টাও মাথায় রাখতে হবে। জি। এবং অক্টোবরের মধ্যে সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবে, নির্দিষ্ট সময়ে হলগুলো খুলে দেবে, 5 তারিখে এবং হলগুলো শিক্ষা খুলবে। প্রতিষ্ঠান সংশ্লিষ্ট যারা আজিজ ভাই যেটা বললেন, অবশ্যই তাদেরকে প্রায়োরিটি, বিশ্ববিদ্যালয় হলের ছাত্র ছাত্রী, কর্মচারী, শিক্ষক এবং সাধারণ স্টাফ যারা আছে এদেরকে প্রায়োরিটি দিতে হবে। জি, নিশ্চয়ই আমরা সেই আশাই করি। সেই আশাই হ্যাঁ, করতে বলছি, হবে। আমার বক্তব্য হচ্ছে, আমার তো ভিন্ন একটা লম্বা আলোচনা, সেটা আমি বলবো আগে এখানে বলছি যে শেষ এই যে করতে হবে, হ্যাঁ। শিক্ষার যে আপনার নতুন করে যে আসছে, সেটি আগে যাদের টিকা দেওয়া হয়েছিল খুলে দেওয়া সেটি না সম্ভব সেটা হয়নি। বলছি না, আমি বলছি যে অটোমেশনের যুগে এখন যে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা চলছে, এটার পরিবর্তন বিজ্ঞান ভিত্তিক শিক্ষা যে নিশ্চয়ই ব্যবস্থা সেটি আনতে হবে। এটা নিশ্চয়ই এটা অন্য এটা অনেক বড় আলোচনা সময় লাগবে। আলোচনা। মনে আজকে সেটা মাথায় জি, রাখা হচ্ছে শেষ করতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং সরকারি এটি একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এগিয়ে বিষয়। গেছে, এটা একটা আমার বিশাল মনে হয় আলোচনা এটি নিশ্চয় করবে জনাব মাইনুল আলম, জনাব এম এ আজিজ এবং জনাব জাকারিয়া কাজল। আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।